হুররাম সুলতান, যার অর্থ সাতটি রঙের গোলাপ। সুলতানের স্ত্রী এবং মা হিসেবে তাকে হাসেকি সুলতান নামেও ডাকা হতো। হাসেকি সুলতান ছিল একটি উচ্চতর উপাধি যা সুলতানের প্রধান স্ত্রীকে দেওয়া হতো। হুররাম সুলতানের হাত ধরে ওসমানী সাম্রাজ্যে প্রথম নারীদের ক্ষমতা বৃদ্ধি পায়। তার স্বামীর শাসনকালে তিনি সুলতানের প্রধান স্ত্রী ছিলেন। তিনি প্রধানত হাসেকি হুররাম সুলতান বা হুররাম হাসেকি সুলতান হিসেবে পরিচিত ছিলেন। তিনি তার স্বামীর মাধ্যমে ক্ষমতা অর্জন করে ওসমানী সাম্রাজ্যের রাজনীতিতে বিশাল প্রভাব বিস্তার করে সাম্রাজ্যের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। সুবিশাল অটোমান সাম্রাজ্যের যে কয়জন নারী ভালোবাসা, সুলতানের ওপর প্রভাব বিস্তার এবং নিজের ব্যক্তিত্বের কারণে স্মরণীয় হয়ে আছেন, তাদের ভেতর হুররাম সুলতান ছিলেন অন্যতম। অথচ হুররাম তোপকাপি প্রাসাদে প্রবেশ করেছিলেন একজন সাধারণ কৃতদাসী হিসেবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে একজন কৃতদাস ওসমানী সাম্রাজ্যের অন্যতম ক্ষমতাধারী নারী হয়ে উঠলেন, কিভাবে তিনি সুলতানের স্ত্রী হয়ে উঠেছিলেন, কেনই বা তিনি ইতিহাসের পাতায় এত বিখ্যাত। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। তার আগে নতুন ভিউয়ার্সরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। হুররাম তার জন্মগত নাম ছিল না, বরং সুলতান সুলাইমান তাকে ভালোবেসে এই নামে ডাকতেন। হুররাম নামের অর্থ যে আনন্দ দেয়। নিজের ব্যক্তিত্ব ও সহজেই মিশে যাওয়ার ক্ষমতা আর মিষ্টি হাসি দিয়ে সত্যিকার অর্থে তিনি জয় করতে পেরেছিলেন সুলাইমানের মন। তার আগমন এমনকি বদলে দিয়েছিল সুলাইমানের জীবনের মোড়টাই। এসবের আড়ালে অনেকের কাছে তিনি ছিলেন বিপজ্জনক একজন নারী, যার সংস্পর্শে আসলে ধ্বংস সুনিশ্চিত। তার জীবনের গল্প কোনো মুভি বা নাটকের থেকে কম ছিল না। নাটকীয় উত্থানে ভরা তার জীবন, ভাগ্যাহত কৃতদাসী, এরপর সুলতানের হারেমে ঠাঁই, 200 বছরের অটোমান ঐতিহ্য ভঙ্গ করে সুলতানের সঙ্গে বিয়ে, অতঃপর সেই সময়ের সবচেয়ে ক্ষমতাধর নারীতে পরিণত হওয়া। তার জীবনকে ঘিরে অটোমান সাম্রাজ্যের আনাচে কানাচে দূর অতীতের দিনগুলোয় যেমন গল্পের আসর জমত, আজও ইতিহাসবিদ, লেখক ও সাধারণ মানুষের কাছে তার জীবনী সেই একই রকম রহস্যময়। সুলতান প্রথম সুলাইমানকে মানা হয় অটোমান সাম্রাজ্যের সবচেয়ে যোগ্য আর জনপ্রিয় শাসক। তার শাসনের প্রভাব ছড়িয়ে গিয়েছিল ইউরোপের বহু দেশে ও মধ্যপ্রাচ্যে। 1520 সাল থেকে 1566 সাল পর্যন্ত এই দীর্ঘ শাসনকালে তিনি অটোমান সাম্রাজ্যকে নিয়ে যান অনন্য এক উচ্চতায়। সুলতান হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল 1520 সালে, যখন সুলতান প্রথম সেলিম দুর্ঘটনায় পতিত হয়ে মারা যান। সুলাইমান তখন মেনিসা প্রদেশে উপভোগ করছিলেন নিশ্চিন্ত জীবন। সেলিমের মৃত্যুর পর তাকে রাজধানীতে নিয়ে আসা হয় এবং অটোমান সাম্রাজ্যের ভার তার উপর ন্যস্ত করা হয়। আর ঠিক এমন সময় তিনি দেখা পান হুররামের। হুররামের আসল নাম ছিল রোজালিনা, ছোট করলে রোজ। হুররাম জন্ম নিয়েছিলেন আলেকজান্দ্রা লিসস্কা নামে পোল্যান্ডের ছোট্ট একটি শহর রোহাতিনের এক অর্থোডক্স পাদ্রী পরিবারে, বর্তমানে যেটি পশ্চিম ইউক্রেনের একটি অংশ। 1520 সালে ক্রিমিয়ান তাতাররা এই অঞ্চলে আক্রমণ করে এবং সবার সাথে হুররামকেও কৃতদাসী হিসেবে বন্দী করে। তাকে ক্রিমিয়ায় কৃতদাস বেচা কেনার বাজারে বিক্রি করে দেওয়া হয়। পরবর্তীতে অন্য কৃতদাসদের সাথে তাকে কনস্টান্টিনোপলে নিয়ে আসা হয়। সেখান থেকে অটোমান সুলতানের ব্যক্তিগত হারেমের জন্য তাকে কিনে নেওয়া হয়। যখন তাকে হারেমের জন্য কিনে নেওয়া হয়, তার বয়স ছিল মাত্র 15 বছর। হারেমে জায়গা হওয়ার কয়েক মাসের ভেতর হুররাম সুলাইমানের নজরে চলে আসেন। তার নজরকাড়া সৌন্দর্য, মন ভোলানো হাসি আর বুদ্ধিমত্তা সুলতানের মন জয় করে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। হুররাম যতই সুলাইমানের প্রিয়ভাজন হয়ে উঠেছিলেন, ততই হারেমে তাকে হিংসা করার মতো নারীর সংখ্যা বাড়ছিল এবং হুররামও সেটা বুঝতে পেরেছিলেন। সময়ের সাথে সাথে হুররামের এই প্রতিদ্বন্দ্বীর সংখ্যা বেড়েই চলেছিল। তাদের মাঝে অন্যতম ছিল মাহিদেভরান সুলতান, যিনি সিংহাসনের উত্তরাধিকারী মুস্তাফার মা ছিলেন। হারেমের ভেতর হুররামের প্রতিদ্বন্দ্বীরা মিলে মাহিদেভরানের নেতৃত্বে হুররামের ওপর আক্রমণ করে বসে। বুদ্ধিমত্তা আর ঐকান্তিক প্রচেষ্টায় হুররাম সেসব আক্রমণ প্রতিহত করেন। অটোমানের নিয়ম অনুযায়ী সুলতানদের বেশ কিছু উপপত্নী থাকত, যারা কেবল একটিমাত্র সন্তানের জন্ম দিতে পারত। সন্তান জন্মের পর তাদেরকে সন্তানসহ সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দেওয়া হতো। একটিমাত্র সন্তান জন্ম দেওয়ার অধিকার বেঁধে দেওয়া হয়, যাতে উত্তরাধিকারের লড়াইয়ে ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু না ঘটে। অতীত অভিজ্ঞতা বলে
এরকম পরিস্থিতিতে অটোমানরা বারবার পড়েছে, যার কারণে সাম্রাজ্যের ভবিষ্যৎ হুমকির মুখোমুখি হয়েছিল। সবার মতো সুলাইমানেরও দুজন উপপত্নী ছিলেন, গুলফাম ও মাহিদেভরান। কিন্তু হুররামের বেলায় এসে সুলাইমান সাম্রাজ্যের 200 বছরের নিয়ম ভঙ্গ করে তাকে বিয়ে করেন। সবচেয়ে মজার ব্যাপার হল, উপপত্নীরা একটিমাত্র সন্তান জন্ম দিতে পারলেও হুররাম ছিলেন 6 সন্তানের মা। তাদের ভেতর একজন ছিলেন মেয়ে। সবার বড় ছিলেন মেহমুদ, যার জন্মের পর সুলতান হুররামকে হাসেকি সুলতান নাম দিয়ে সম্মানিত করেন, যার অর্থ হচ্ছে শাহজাদার মা। মেহমুদের জন্মের পর সন্তানদের নাম যথাক্রমে মেহিরমা সুলতানা, শাহজাদা আবদুল্লাহ, শাহজাদা সেলিম II, শাহজাদা বায়েজিদ ও শাহজাদা জাহাঙ্গীর। পূর্বে হুররাম ছিলেন অর্থোডক্স খ্রিস্টান ধর্মাবলম্বী। সুলতানের সঙ্গে বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। বিয়ের পর হুররাম সুলতানের কাছে নিজেকে একজন কৃতদাসী স্ত্রী হিসেবে মেনে নিতে পারছিলেন না। কৃতদাসী হিসেবে সুলতানের ব্যক্তিগত সম্পত্তি হয়ে থাকাটাকে নিজের জন্য অপমানজনক ভাবছিলেন তিনি। সুলতানকে এ ব্যাপারে অনুযোগ করেন হুররাম। স্ত্রী হিসেবে সেটা হুররামের জন্য যথেষ্ট অপমানজনক ছিল। সুলতানও বিষয়টি অনুধাবন করে তাকে দাসত্ব থেকে মুক্ত করে দেন। এই বিয়ে এবং সুলতানের ব্যক্তিগত সম্পত্তি থেকে মুক্ত হওয়ার মাধ্যমে অল্প সময়ের ভেতর হুররাম প্রাসাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন হয়ে ওঠেন। শুধু স্ত্রীর পূর্ণ মর্যাদার জোরে নয়, হুররামের বুদ্ধিমত্তার জন্যই সম্ভব হয়েছিল সেটি। প্রাসাদে জায়গা পাওয়ার পর থেকেই তিনি তুর্কি ভাষা ও ব্যাকরণে দক্ষতা অর্জন করতে থাকেন। রাজপ্রাসাদের নিয়ম কানুন ও সামাজিকতার মতো বিষয়গুলো সহজে আয়ত্ত করে নেন হুররাম, যার কারণে সৌন্দর্যের সঙ্গে পাল্লা দিয়ে সুলতানের চোখে নিজেকে আরও যোগ্য করে নেন তিনি। অটোমান রীতিনীতিতে এর আগে কোনো নারী সুলতানের এতটা কাছাকাছি আসতে পারেনি। তাই হুররাম আর সুলাইমানের সম্পর্কের ব্যাপারে সাম্রাজ্য জুড়ে কথাবার্তা চলতে থাকে। তাদের কাছে এমন ঘটনা ছিল অপ্রত্যাশিত এবং নজিরবিহীন। সুলতান সুলাইমানই একমাত্র সুলতান যিনি কেবল একজন নারীর প্রতি বিশেষভাবে দুর্বল ছিলেন। হুররামের প্রতি তার ভালোবাসা হুররামকে নিয়ে যায় অনন্য এক সম্মানের জায়গায়, যেটা সচরাচর দেখার সুযোগ হয় না কারো। তবে এসবের জন্য হুররাম নিজেকে একটু একটু করে তৈরি করে নিয়েছিল। অটোমানদের ভাষা, ব্যাকরণ, সংস্কৃতি, ইতিহাস, সাহিত্য, জ্যোতির্বিদ্যা, ভূগোল এবং কূটনীতি নিয়ে বিস্তর পড়াশোনা করেছেন। অপরূপ সৌন্দর্য আর মেধার জোরে তিনি সুলতানের ব্যক্তিগত পরামর্শক হিসেবে নিয়োগ পান। তার কূটনৈতিক বুদ্ধি ও দক্ষতার কারণে অটোমান সাম্রাজ্য ও পোল্যান্ডের মাঝে সুসম্পর্ক স্থাপিত হয়, যা টিকেছিল বহুদিন। ইউরোপে ক্রিমিয়াম তাতারদের দৌরাত্ম্য বন্ধ করতে হুররাম কার্যকরী ভূমিকা পালন করেন। হুররামের কূটনৈতিক প্রজ্ঞা ফুটে ওঠে 1949 সালে পোল্যান্ডের নতুন রাজা সিগমুন্ড অগাস্টের সিংহাসনে আরোহণকে অভ্যর্থনা জানিয়ে লেখা পত্রের মাধ্যমে। সুলতানের পরামর্শ সভাসদদের ভেতর হুররামের গুরুত্ব ও ক্ষমতা অন্য সবার চেয়ে উপরে চলে যায়। সে সময় প্রেক্ষাপট বিবেচনায় একজন নারী হিসেবে এই অর্জন ছিল অভাবনীয়। সাম্রাজ্য জুড়ে গুজব ছড়াতে থাকে হুররাম একজন ডাইনি। এই ভিনদেশী নারী সুলতানের ওপর কালো জাদু করেছেন, যার কারণে সুলতান নিজ থেকে কোনো স্বাধীন সিদ্ধান্ত নিতে পারছেন না। একসময় এই গুজবের খবর সুলতানের কানে পৌঁছায়। তিনি এতে রাগান্বিত হয়ে পড়েন এবং রাজ্য জুড়ে গুজব ছড়ানোর দায়ে বহু মানুষকে মৃত্যুদণ্ড দেন, যাদের ভেতর পরিবার এবং রাজ্যের বহু গুরুত্বপূর্ণ লোকজন ছিলেন। এতে করে হুররামের প্রতি সুলতানের ভালোবাসার মাত্রা স্পষ্ট হয়ে ওঠে সবার কাছে। সুলতানও হুররামের বিরুদ্ধে অভিযোগ করাকে কঠোর হাতে দমন করেন। এমনকি সুলতান সুলাইমান প্রায়ই হুররামের জন্য কবিতা লিখতেন, যেগুলো হুররামকে উপহার হিসেবে দিতেন তিনি। তার কবিতা জুড়ে হুররামের সৌন্দর্যের প্রশংসা করতেন সুলাইমান। তার প্রতি ভালোবাসা প্রকাশ করতেন অকপটে। সেগুলোতে হুররামের প্রতি নিখাত ভালোবাসা এবং দৃঢ়তা ফুটে উঠত। কবিতাগুলোতে সুলাইমান হুররামকে মুহি বিবি বলে ডাকতেন, যার অর্থ প্রিয়তমা। হুররাম সুলতানের এসব কবিতা বেশ পছন্দ করতেন। তিনিও সুলতানের কবিতার প্রত্যুত্তরে কবিতা লিখতেন সুলতানের জন্য। সুলাইমান সেসব কবিতা পড়ে নিজেকে আরও চাঙ্গা করে নিতেন। তার কাছে যেন এগুলো ছিল সামনে এগিয়ে যাওয়ার শক্তি। একজন দূরদর্শী রাজনীতিবিদ হিসেবে নিজের অবস্থানকে সুদৃঢ় করার পাশাপাশি হুররাম ছিলেন একজন জনদরদী। সাম্রাজ্যব্যাপী অসংখ্য মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, বিদ্যালয়, ঝর্ণা এবং কনস্টান্টিনোপলের দাস বিক্রির বাজারের পাশে নারীদের জন্য হাসপাতাল স্থাপন করেন। এছাড়াও হায়া সোফিয়া এবং সুলতানের মসজিদের ইবাদতখানার জন্য
উন্নত হাম্মামখানা স্থাপন করেন, যেগুলোতে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা ছিল। 1552 সালে হুররাম সুলতান জেরুজালেমের অদূরে একটি সুপের রান্নাঘর তৈরি করেন, যেখানে প্রতিদিন প্রায় 500 জন দরিদ্র জনগণের 2 বেলা খাওয়ার ব্যবস্থা করা হতো। আশপাশের লোকজনও আসতো এখানে খাওয়ার জন্য। অবশেষে 15 এপ্রিল 1558 সালে হুররেম সুলতান মৃত্যুবরণ করেন এবং ইজনিক মার্বেল পাথর দ্বারা তার সমাধি সুসজ্জিত করা হয়। এটি সম্ভবত তার সদা হাস্যোজ্জ্বল প্রকৃতির স্মৃতির প্রতি সম্মান রেখে করা হয়েছিল। সুলাইমানের সমাধির পাশেই তার সমাধি অবস্থিত, যা সুলাইমানীয় মসজিদের প্রাঙ্গণে অবস্থিত আরও গাম্ভীর্যপূর্ণ গম্বুজ বিশিষ্ট একটি পৃথক স্থাপত্য। হুররেম সুলতানের মৃত্যুর পর সুলতান সুলেমান নিজ কাঁধে তার শবাধার বহন করেন। অটোমান সাম্রাজ্যের ইতিহাসে কোনোদিন কোনো সুলতান তাদের স্ত্রীদের শবাধার বহন করেননি। একমাত্র সুলতান সুলেমান তার প্রাণপ্রিয় স্ত্রী হুররেমের মৃত্যুর পর তার সন্তানদের সাথে হুররেমের শবাধার বহন করেছিলেন। হুররেমের মৃত্যুর পর সুলতান সুলেমান বেশ কয়েকদিন দুঃখে কাতর ছিলেন এবং প্রিয়তম স্ত্রীর মৃত্যুর 8 বছর পর তিনিও মারা যান। তো বন্ধুরা, এই ছিল ওসমানী সাম্রাজ্যের রহস্যময় নারী শাসন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।